মাত্র কয়েক ঘন্টা, মাত্র 3 ঘন্টার কিছু সময়ের ব্যবধানে রয়টার্স রীতিমতো বোমা ফাটালো বাংলাদেশ বিষয়ে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। সেই সাক্ষাৎকারে ইদানিং কালের সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা বেরিয়ে এসেছে। খবরটা কি? খবরটা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এই চাঞ্চল্যকর খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের সকল গণমাধ্যম এখন এই খবর করতে ব্যস্ত। যখন আমরা এই ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে এই খবরের জন্ম হয়েছে। কি বলেছেন মহামান্য রাষ্ট্রপতি রয়টার্সকে? কবে পদত্যাগ করছেন, কখন চলে যাচ্ছেন, রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে নতুন করে কোনো সংকট তৈরি হবে কিনা, কিংবা রাষ্ট্রপতি আদতে কি বললেন, কি কারণে তিনি পদত্যাগ করছেন, চলুন একটু জেনে দেখি। মহামান্য রাষ্ট্রপতির কথা। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা আমরা গত 16 মাসে বিভিন্নভাবে দেখেছি। তার পদত্যাগের দাবি করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এনসিপি থেকে বারবার দাবি জানানো হয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। বঙ্গভবনের সামনে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে, বহু কিছু আমরা দেখেছি। গত 15-16 মাসে একের পর এক অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। রাষ্ট্রপতি সেই অধ্যাদেশগুলোতে প্রত্যেকটাতেই স্বাক্ষর করেছেন। কিছু সাংবিধানিক প্রশ্নও সেখানে জড়িয়ে পড়েছে, যেমন গণভোটের অধ্যাদেশে তিনি স্বাক্ষর করেছেন, যেটা সংবিধান বহির্ভূত। সংবিধানে গণভোটের কোনো বিষয় নেই। এরকম বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে যে এই ব্যাপারগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে পড়লে রাষ্ট্রপতিও বিপদে পড়ে যেতে পারেন, ঠিক সেই মুহূর্তে রয়টার্সকে আজকে তিনি জানিয়েছেন পদত্যাগ করছেন। পদত্যাগ করছেন ঠিক কবে সেটাও একটু বলে দিই। পদত্যাগ তিনি করবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেই, অর্থাৎ নির্বাচন শেষ তিনিও পদত্যাগ করবেন। এই খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে। প্রথম আলো সহ বাংলাদেশের সব পত্রিকায় এখন এই খবরটা করতে ব্যস্ত। প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রয়টার্সকে সাক্ষাৎকার, অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, নির্বাচনের পরে পদত্যাগ করতে চান। কি বলছেন তিনি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরিকল্পনার খবর রয়টার্স দিচ্ছে। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তিনি বলেই ফেললেন। যদি অপমানিতই বোধ করেন, মানে এটা তো নিশ্চিতই জানাই যাচ্ছে যে তিনি অপমানিত বোধ করছেন, এবং অপমানজনক বহু কর্মকাণ্ড এর মাঝে করা হয়েছে। গত 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি শহীদ মিনারে ফুল দেওয়ার যে রেয়াজ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে দাঁড়িয়ে পাশাপাশি প্রথমে রাষ্ট্রপতি ফুলে হাত দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে হাত দেন, সেই রেওয়াজ ভেঙে ফেলা হয়েছে গত ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতির যখন ফুল দেওয়ার সময় তখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শহীদ মিনারেই ছিলেন না। রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তিনি শহীদ মিনারে প্রবেশ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই কখনো কোনো বিষয়ে। জরুরি এত যে সাংবিধানিক আদেশ জারি করা হচ্ছে, জুলাই সনদ পর্যন্ত সাংবিধানিক আদেশ জারি করা হলো, কোনো প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। এছাড়া অনেক কিছুই আমরা দেখেছি। সেই ব্যাপারটাই তিনি বলেছেন একেবারে সরাসরি রয়টার্সকে, যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। আজকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই কথা বলেছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন রয়টার্সকে। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে এই পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিসভার হাতে। 2024-এর আন্দোলনের কথা বলা হয়েছে, নানা কথা বলা হয়েছে। অত কথা তো বলে লাভ নেই। মূলত যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি খোলাসা করেই বলে দিয়েছেন যে তিনি অপমানিত বোধ করছেন। কিন্তু সেখানে প্রশ্ন আসে, অপমানিত বোধ করছেন তাহলে তিনি এতদিন আছেন কেন? এতদিন কেন পদত্যাগ করেননি? সেই পদত্যাগ করেননি কি এই কারণে যে তিনি চাননি যে তার মাধ্যমে
কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হোক সেটার কারণে, নাকি তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে পদত্যাগ পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা, নানা ধরনের হেনস্থা করার ঘটনা ঘটতে পারে, এমনকি মবের শিকারও হতে পারেন। রাষ্ট্রপতি থাকাকালীনই বঙ্গভবনের সামনে মবের যে চেষ্টা আমরা দেখেছি সেটা বলেই দেয় যে তিনি পদত্যাগ করলে সেরকম মানে ব্যাপারের একেবারে মুখোমুখি দাঁড় করানো হতো তাকে। সে কারণেই হয়তো তিনি এতদিন মুখ বুঝে সব কিছু সয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে আর কয়টা দিন সয়ে যেতে পারলেই ভালো হতো। এরকমভাবে রয়টার্সকে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার দিন তিনি যে কথাটা বললেন, এটা নিয়ে নতুন একটা উত্তেজনা তৈরি হতে পারে এবং নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই এপিসোডটি রেকর্ড করছি। কেন? তার কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চরম নিষ্ঠুর আচরণ করেছেন কিছু লোকের প্রতি। হ্যাঁ, চরম নিষ্ঠুর আচরণ, আমি রিপিট করছি কথাটি। এতটাই নিষ্ঠুর সে আচরণ যে এর শিকার হয়ে যাদের কথা আমি বলতে যাচ্ছি, যে লোকদের প্রতি, নির্দিষ্ট কিছু লোক, তারা এখন দিগ্ভ্রান্ত, বিভ্রান্ত এবং উন্মাদ। তারা এখন কি করবেন, কি নিয়ে কথা বলবেন, কি নিয়ে সমালোচনা করবেন এবং কি নিয়ে কন্টেন্ট বানাবেন, সর্বোপরি এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজ সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো আমাদের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেকদিন পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এইটি আমাদের আকাঙ্ক্ষা, এইটি আমাদের বাস্তবতা এবং এইটি আমাদের হতে যাচ্ছে সব জল্পনার অবসান ঘটিয়ে। তো যবে থেকে অধ্যাপক ইউনূস দায়িত্ব নিয়েছেন 8 আগস্ট 2024, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তখন থেকেই দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে নির্বাচনের, একটি নির্বাচন। আর এইটি স্বাভাবিক, কারণ শেখ হাসিনা 15 বছর 3টি নির্বাচন করেছিলেন, আর 3টি নির্বাচনই হয়েছিল ইঞ্জিনিয়ার্ড। একটি নির্বাচনও প্রকৃত অর্থে নির্বাচন ছিল না। 2014-তে যে নির্বাচন হয়েছিল সেটি ছিল ভোটারবিহীন নির্বাচন। 2018 নির্বাচন ছিল রাতের নির্বাচন, রাতেই ভোট বাক্স ভরে রাখা হয়েছিল আওয়ামীদের পক্ষে। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা সেই কাজ করতে। আর 2024-এর যে নির্বাচন হলো সেটি আমি ডামি নির্বাচন বলে খেত। তো তার মানে দাঁড়ালো 3টি নির্বাচনই ছিল প্রহসন, আসলে নির্বাচন বলতে কিছু ছিল না, হয়নি কিছু। তাই এই তিনটি ব্যর্থ কিংবা ফালতু নির্বাচনের পর এই প্রথমবার বাংলাদেশে হতে যাচ্ছে প্রকৃতপক্ষে একটি নির্বাচনের মতোই যেটি লাগছে। একটি আবহ তৈরি হয়েছে ইতিমধ্যে এবং আসছে দিনগুলোতে সেই আবহে আরও হাওয়া লাগবে, নির্বাচনী হাওয়া, এবং সেটি আরও তেজদীপ্ত হবে, বেগবান হবে। এইটি আমাদের প্রত্যাশা। তো যেটি বলছিলাম, সব জল্পনার অবসান ঘটিয়ে যতই অধ্যাপক ইউনূস তার ইচ্ছে পুনর্ব্যক্ত করছিলেন নির্বাচন বিষয়ে, যে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, ততই একটি মহল তার সেই কথার বিরোধিতা করে তাকে ডিসপ্রুভ করবার চেষ্টা করেছেন। এর মধ্যে আওয়ামী বাকশালীরা তো আছেনই, দেশে বিদেশে বসে তারা নানাভাবে কন্টেন্ট ক্রিয়েট করেছেন, ইউটিউবে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রপাগান্ডা ছড়িয়েছেন যে অধ্যাপক ইউনূস কোনো নির্বাচন দিচ্ছেন না। তিনি নির্বাচন দেওয়ার জন্য আসেননি, তিনি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, পশ্চিমের হাতে তুলে দেওয়ার জন্য, তার নিজের সুযোগ সুবিধা আদায় করবার জন্য তিনি এসেছেন এবং তিনি সেই কাজেই রত আছেন। সো নির্বাচনী ওয়াদা যা কিছু আছে সব কিছু ধাপ্পা, সব কিছু মিথ্যে, সব কিছু প্রহসনে রূপান্তরিত হতে যাচ্ছে, এই কথাই তারা প্রচার করছিলেন। আর আমাদের দেশের অভ্যন্তরে এক শ্রেণীর সাংবাদিক নামধারী সাংঘাতিক কিছু মিডিয়া কর্মী, কিছু সাংস্কৃতিক কর্মী, তারা উঠে পড়ে লেগেছিলেন অধ্যাপক ইউনূসের সেই প্রতিশ্রুত নির্বাচন। তিনি বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে 2026-এর নির্বাচন হতে যাচ্ছে।
তো এই ওয়াদা তিনি লন্ডনে করেছিলেন কয়েক মাস আগে, বাট লাভ হয়নি। তার এই ওয়াদাকে তারা ডিসপ্রুভ করবার চেষ্টা করেছেন, যাদের কথা বলছিলাম, মিডিয়া কর্মী, সাংবাদিক। নির্দিষ্ট করে কিছু লোকের কথা আমাকে আজ বলতেই হবে। তারা নিজেদেরকে সাংবাদিক দাবি করেন, বাট দীর্ঘকাল থেকে, দীর্ঘ সময় থেকে আমি তাদেরকে সাংঘাতিক বলে এসেছি। তারা বলছেন তাদের নিজের পরিচয় সিনিয়র সাংবাদিক, আমি বলছি সিনিয়র সাংঘাতিক। আসলেই তাদের কর্মকাণ্ড সাংবাদিকতার প্রতিনিধিত্ব করে না, সাংঘাতিকতার প্রতিনিধিত্ব করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মাসুদ কামাল। কথা এবং অন্য মঞ্চ, এই দুটো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তিনি অধ্যাপক ইউনূসের সেই প্রতিশ্রুতি নির্বাচন বিষয়ে, সেইটির বিরোধিতা করেই চলেছেন আগাগোড়া। তার একটি কথা, অধ্যাপক ইউনূস কথা রাখেন না, তিনি ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়েন না। তো অনেকবার তিনি তার সেই কথা পুনর্ব্যক্ত করেছেন, একটির পর একটি কন্টেন্ট বানিয়ে গিয়েছেন। তিনি বলেছেন গ্রামীণ ব্যাংকের ক্ষমতা তিনি ছাড়তে চাননি, ওখানকার ক্ষমতা ছাড়তে চাননি। তিনি বেমানুন ভুলে গিয়েছেন যে গ্রামীণ ব্যাংক তারই প্রতিষ্ঠিত একটি ব্যাংক। সেই চট্টগ্রাম ইউনিভার্সিটির পাশে জোবরা গ্রাম থেকে যেই ব্যাংকটির উৎপত্তি, উঠান বৈঠক থেকে বলতে গেলে, সেই উঠানের কনসেপ্ট, গ্রামের কনসেপ্ট থেকে তৈরি হয়েছে গ্রামীণ ব্যাংক, তারই প্রতিষ্ঠিত ব্যাংক। তিনি সারা জীবন এই ব্যাংকে দিয়েছেন, তো সেই ব্যাংকের ক্ষমতা নাকি তিনি ছাড়তে চান না। তো যাই হোক, মাসুদ কামালের কথা এইসব। তাই তিনি বলছিলেন দম্ভ করে যে তিনি, আরে ভাই, তার চমৎকার ডায়লগ এবং খুব জনপ্রিয় ডায়লগ হলো, ভাই আরে ভাই, উনি ক্ষমতা আসলে ক্ষমতায় ছাড়তে চান না, উনি ক্ষমতা ছাড়বেন না। উনি চ্যালেঞ্জ করছিলেন অনেকবারই অনেক। তো মাসুদ কামাল তার চ্যানেলে মাঝে মাঝে নিয়ে আসতেন, এখনো নিয়ে আসেন আরেক সিনিয়র সাংঘাতিক আনিস আলমগীরকে। তো আনিস আলমগীরও খুব জোর দিয়ে বলছিলেন অধ্যাপক ইউনূসের নির্বাচন না করবার ইচ্ছে বা তার যে প্রতিশ্রুতি সেটি ঠিক নেই, অর্থাৎ তার বিরুদ্ধাচরণ করা, তাকে ডিসপ্রুভ করা, তার সদিচ্ছার বিরোধিতা করা এবং তার যে সদিচ্ছা নেই সেটি প্রমাণ করা। আনিস আলমগীর একেবারে হেল বেন্ট অধ্যাপক ইউনূসকে ডিসপ্রুভ করবার জন্য, কারণ তিনি ঘোষিত আওয়ামী বাকশালী। খুব দম্ভ ভরে বলেন হাসিনার একনিষ্ঠ কর্মী, আওয়ামী ভক্ত, আওয়ামী দালাল আনিস আলমগীর। তো বারবারই বলছিলেন যত খুশি তিনি আওয়ামী লীগের দালালি করুন, আমাদের কোনো সমস্যা নেই, হাসিনার চাটুকার হয়ে যান, হাসিনার পদলেহন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তিনি অধ্যাপক ইউনূসের সেই প্রতিশ্রুতিকে, সেই সদিচ্ছাকে বারবার ব্যঙ্গ করছিলেন, বারবার চ্যালেঞ্জ করছিলেন আনিস আলমগীর। আচ্ছা, মানচিত্র চ্যানেল থেকে অসত্য বয়ান তৈরি করছিলেন, শত শত কন্টেন্ট তৈরি করে। গত 16 মাসে শত শত কন্টেন্ট তৈরি করেছেন মঞ্জুরুল আলম পান্না, যিনি সদ্যই শ্রীঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তার সেই শয়তানি আবার শুরু হয়েছে। একটি উদ্দেশ্য তার, কেউ যদি তার চ্যানেলে ঢু মারেন মানচিত্র, সেখানে দেখতে পাবেন তার একটি কাজ ছিল ধ্যানে জ্ঞানে শয়নে সকরণে 24/7 একটি কাজ ছিল এই পান্নার, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা, এই সরকারটিকে ডিস্টেবিলাইজ করা এবং এই সরকার যে একটি ব্যর্থ সরকার সেটি প্রমাণ করা, এবং হাসিনাকে আমাদের খুব দরকার এইটি প্রতিষ্ঠিত করা, এই সত্য প্রতিষ্ঠিত করা। অর্থাৎ তিনি আওয়ামী বয়ান তৈরি করছিলেন পান্না। তো এই সরকারের আমলে দেয়া বাক স্বাধীনতা খুব ভোগ করছিলেন, উপভোগ করছিলেন পান্না। শেষ রক্ষা হয়নি অবশ্য, শেষ অবধি প্রেস ক্লাবে একটি ষড়যন্ত্রে অংশগ্রহণ করবার কারণে, ষড়যন্ত্রমূলক বৈঠকে অংশগ্রহণ করবার নামে, মুক্তিযুদ্ধের নামে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হয়ে কিছুদিন সেই ঘরে ছিলেন, সরকারি খাওয়া দাওয়া খেয়ে স্বাস্থ্য খুব ভালো হয়েছে আজকাল। এসে আবার শুরু করেছেন আগের সেই বয়ান। মঞ্জুরুল আলম পান্নার কথা বলছিলাম, একটি কাজ ছিল যে অধ্যাপক ইউনূস মিথ্যা কথা বলছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন বিষয়ে। তিনি নির্বাচন করবার লোক না, তিনি নির্বাচন দিচ্ছেন না। পান্না স্ট্রেট ফরওয়ার্ড এই কথাই বলেছেন আগাগোড়া। আচ্ছা, নবনীতার প্রপাগান্ডা নামেও একটি চ্যানেল আছে, নবনীতার প্রপাগান্ডা নামে ডাকি আমি সেই চ্যানেলটিকে। নবনীতা বলেন অবশ্য নবনীতার বয়ান, আমি বলি নবনীতার প্রপাগান্ডা হলে খুব জুৎসই হতো, খুব মানিয়ে যেত। তো সেই নবনীতারও একটি কাজ, নানা রকম অ্যাক্টিং করে, নানা রকম ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মতো আগাগোড়া একটি কথা, একটি সত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিলেন। হাসিনাই ঠিক, আওয়ামী লীগই ঠিক, হাসিনাকে হারিয়েছি মানে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে, হাসিনা ছাড়া বাংলাদেশ কল্পনা করা যাবে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হতেই পারে না, এই সত্যই প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন নবনীতা। এবং অধ্যাপক ইউনূস কতটা ব্যর্থ, কতটা কুচক্রী, কতটা ষড়যন্ত্রকারী, দেশের বিরুদ্ধে তিনি কি কি ষড়যন্ত্র করছেন, দেশকে কিভাবে বিদেশিদের দিয়ে দিচ্ছেন, মার্কিনীদের সঙ্গে কিভাবে ষড়যন্ত্র করছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র, এগুলি প্রতিষ্ঠা করাই নবনীতার প্রপাগান্ডার কাজ। তো নবনীতাকে প্রপাগান্ডিস্ট বললে বোধহয় সবচেয়ে ভালো হতো। তার চ্যানেলটির নাম যদি হতো নবনীতা প্রপাগান্ডিস্ট, তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ প্রপাগান্ডা করাই তার একমাত্র কাজ, আর কোনো কাজ নেই আছে বলে আমি মনে করি। আরেকজন আছেন মাসুদা চাড্ডি,
সরি মাসুদা ভাট্টি। তো দ্যাট ওয়াজ আ স্লিপ অফ দ্য টাং। তো মাসুদা ভাট্টি, তার কথা কি বলবো, তার বিষয়ে কিছু বলা অরুচিকর, আসলে ডিসটেস্টফুল এই মহিলা সম্পর্কে আলাপ করা। তিনি নাকি সাংবাদিক, তিনি যদি সাংবাদিক হন তাহলে সাংঘাতিক কারা, নির্লজ্জভাবে আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছেন 24/7 এই মাসুদা ভাট্টি। যা বলছেন সর্বৈব মিথ্যা, আগাগোড়া মেইডা কথাবার্তা, এবং মূল কাজ হলো অধ্যাপক ইউনূসকে ডিমিন করা, তাকে ডিফেম করা, তার মর্যাদা ক্ষুণ্ণ করা, তার প্রতিশ্রুতি মিথ্যে, তিনি ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী, দেশ বিরোধী কাজে লিপ্ত, এবং তিনি একজন ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, এবং বাংলাদেশকে তিনি জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন, এবং তিনি জঙ্গিও বলছেন ইউনূসকে, ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস নাকি জঙ্গি। তো এই বয়ান প্রতিষ্ঠা করছিলেন মাসুদা ভাট্টি। দুঃখিত, চারটি কথাটি কেন যেন চলে আসছে বারবার তার নামের সঙ্গে। তো এই কাজই তারা করছেন, গত 16 মাস ধরে এই কাজ তারা করেছেন, অধ্যাপক ইউনূসকে ডিমিন করবার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখাবার জন্য। তো তাদের কোনো কিছুতে লাভ হয়নি, বিদেশেও বসে অনেকে এই কাজ করছেন। তো এর মধ্যে নিউ ইয়র্ক থেকে একজন আছেন সুলতানা রহমান, তারও কাজ মিথ্যে বয়ান তৈরি করা, প্রয়োজনে অপ্রয়োজনে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করা। এই সরকার সবসময় মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, দেশের প্রতি কোনো কমিটমেন্ট নেই, নির্বাচন হবে না, এইসব বয়ান তৈরি করছেন সুলতানা রহমান। আরেকজন আছেন মহিলা গুন্ডি কাজী রুনা, নিউজ বিশ্লেষণ করছেন, তিনি নাকি বিশ্লেষক, কাজী রুনা। তো এদের একটি কাজ, এটি আসলে একটি সিন্ডিকেট। তারা আমার ধারণা পরস্পরের সঙ্গে কথা বলে নেন, কথা বলে একটি মিথ্যে বয়ানকে এস্টাবলিশ করবার চেষ্টা করেন, এবং সবসময় করছেন। তারা গোয়ে বলছে ধারণায় বিশ্বাস করেন, তারা ধরেই নিয়েছেন একটি মিথ্যে কথা আমরা সবাই মিলে যদি বলি সবসময়, সারাদিন 24/7 বলতে থাকি, বাংলাদেশের মানুষ এইটি বিশ্বাস করবে, আমাদেরকে বিশ্বাস করবে, অধ্যাপক ইউনূসকে আর কেউ বিশ্বাস করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, বাংলাদেশের মানুষ তাদের বয়ান প্রত্যাখ্যান করেছে, এবং অধ্যাপক ইউনূস তাদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছেন, তাদের থোতাকে ভোতা করে দিয়েছেন। তার পুনর্গঠিত আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তাই সব জল্পনায় পানি ঢেলে দিয়ে, সব ষড়যন্ত্রে জল ঢেলে দিয়ে আজই ঘোষণা করলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12,76,00,000 ভোটার আসছে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা রাখি, এবং প্রবাস থেকে 3 লাখের উপরে ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে যুক্ত থাকছেন এই নির্বাচনের সঙ্গে। সেটি একটি বিশেষ বৈশিষ্ট্য এই আপকামিং ইলেকশনের। তো শুরু করছিলাম যে আমার খুব মন খারাপ আজকে। কেন মন খারাপ? এত লোক এদের হৃদয় ভেঙে দিয়েছেন অধ্যাপক ইউনূস। তারা এখন কি বলবেন, কি বলবার আছে তাদের? হ্যাঁ, তারা হয়তো এখন বলবার চেষ্টা করবেন 12ই ফেব্রুয়ারি তো, আচ্ছা দেখি, নাও হতে পারে। এটি একটি কথার কথা, এটি একটি মিথ্যে আশ্বাস। 12ই ফেব্রুয়ারির আগে অধ্যাপক ইউনূস অনেক রকম ষড়যন্ত্র করবেন, করে সেটিকে স্পয়েল করে দিবেন। এরকম কন্টেন্ট হয়তো তারা বানাতে পারেন। আমি তাদেরকে কিছু কন্টেন্ট আইডিয়া দিচ্ছি। তারা হয়তো এটিও বলবেন যে ইলেকশন হয়েও যদি যায় ঠিক হবে না, ফেয়ার হবে না। তারা হয়তো এই বয়ানও প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এই ইলেকশন ইনক্লুসিভ হয়নি, কারণ আওয়ামী লীগ যুক্ত হয়নি। তো তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনো একটি নির্দিষ্ট দল অংশগ্রহণ না করলে ইলেকশন ইনক্লুসিভ হয় না, এরকম না। যদি সেই দলটি বিশেষভাবে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকে তাহলে তো মোটেই না, সেই দলের নাম নেওয়া অপরাধ। ইউরোপ আমেরিকায় নাৎসি পার্টির নাম নেওয়া যায় না, নাম দিলে সেটি পাপ বলে গণ্য হয়, এবং সেটি একটি অফেন্স। লোগো কোথাও প্রদর্শন করা যায় না নাৎসি পার্টি কিন্তু কম বড় ছিল না, কম জনপ্রিয় ছিল না। তাদেরও লাখো কোটি ভক্ত সমর্থক অ্যাক্টিভিস্ট ছিলেন। লাভ নেই, কারণ দলটি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছিল, এবং সেই জন্য দলটি নিষিদ্ধ হয়েছিল। এবং খোদ জার্মানিতে 3টি দল নিষিদ্ধ হয়েছিল, কমিউনিস্ট পার্টি অফ জার্মানিও নিষিদ্ধ হয়েছিল, আরও একটি দল নিষিদ্ধ হয়েছিল। 3টি দলই, বাকি 2টো দল নাৎসি পার্টি ছাড়া চেষ্টা করছিল এই নাৎসিবাদ ফিরিয়ে আনবার জন্য, নানা রকম প্রপাগান্ডা ছড়াবার চেষ্টা করছিল। সেই ফলও তারা পেয়েছে। 5 থেকে 7 বছরের ব্যবধানে নাৎসি পার্টির সহ 3টি বড় দল জার্মানিতে নিষিদ্ধ হয়েছিল, অস্ট্রিয়াতেও দল নিষিদ্ধ হয়েছিল, পৃথিবীর আরও বহু দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে মানবতা বিরোধী অপরাধ করবার জন্য। আর এটি একটি এস্টাবলিশড নর্মস, এটি হতে পারে, এটি আগে হয়েছে, নজির আছে। তাই কেউ আর এখন ইউরোপে বলছে না যে জার্মানির নির্বাচনগুলো কিংবা ইউরোপের অন্যান্য দেশের নির্বাচনগুলো শুদ্ধ হচ্ছে না, ইনক্লুসিভ হচ্ছে না, কারণ নাৎসি পার্টি সেখানে নেই। একথা কেউ বলছে না, কারণ তাদের লজ্জা আছে, মানবিকতা বোধ আছে। যারাই হাসিনাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে বা করছিল, যারাই আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছে, এস্টাবলিশ করবার চেষ্টা করছে, তারা মানুষ হিসেবে অমানবিক, তারা ইনসেন্সিবল, আমি বলবো অবশ্যই,
কারণ মানবতা বোধ তারা লালন করেন না, তারা জানেন না মানবতা বিরোধী অপরাধ কাকে বলে, এবং তারা অমানুষ আমি বলবো। কারণ হাসিনা যা করেছেন, যত রকমের গুম খুন গুপ্ত হত্যা নির্যাতন জেল জুলুম যা করেছেন 15 বছর এই দেশের মানুষের উপর, এরপরও যারা হাসিনার পক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করেন, আওয়ামী লীগকে স্ট্যান্ড করাবার চেষ্টা করেন, তারা মানুষ হতে পারেন না, যাই হন, কারণ তারা মানবিকতা বর্জিত। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল প্রিয় দর্শক। আপনারা কি ভাবছেন? আমি যা বলছিলাম যে অধ্যাপক ইউনূস অনেক লোকের হৃদয় ভেঙে দিয়েছেন, তো আমার সঙ্গে আপনারা একমত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ডাকসুর নির্বাচিত ভিপি সাদেক কায়েমকে নিয়ে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি চাপা উত্তেজনা এবং গুঞ্জন পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের অনুমান, সংশয়, শঙ্কা ইত্যাদি প্রকাশ করে আসছেন। শোনা যাচ্ছে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের বিরুদ্ধে জামাত ইসলামী সাদিক কায়েমকে ক্যান্ডিডেট হিসেবে মনোনয়ন দিচ্ছেন ইত্যাদি। যদি সত্যিই ঘটনাটা এরকম হয়ে থাকে, তাহলে সাদিক কায়েম তো বর্তমান ডাকসুর ভিপি, তাকে কি ওই ভিপি থেকে পদত্যাগ করে তারপরে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, নাকি তিনি পদত্যাগ ছাড়াই নির্বাচন করতে পারবেন? এখানে কোনো আইনি জটিলতা রয়েছে কিনা, এই বিষয়টি আমরা একটু আলোচনা করব। তার আগে চলুন আমরা একটু জেনে আসি জামাত ইসলাম আসলেই সাদিক কায়েমকে ঢাকা 8 আসনে প্রার্থী হিসেবে চিন্তা ভাবনা করছে কিনা। আমরা বেশ কিছুদিন ধরে এরকম গুঞ্জন শুনে আসছি। অবশেষে জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়ের তিনি একটি শঙ্কার কথা বলেছিলেন বা একটা আশঙ্কার কথা বলেছিলেন যে সেখানে জামাত ইসলাম ভাবছে সাদিক কায়েমকে ওই আসনে মনোনয়ন দিতে। অপরদিকে দীর্ঘদিন ধরে সেখানে কিন্তু আমরা জানি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনিও ওই আসনে নির্বাচন করার জন্য বেশ কিছুদিন ধরে, প্রায় গত রোজার ঈদের আগে, রোজার ভিতরে বা তার আগে থেকেও তিনি এক কথায় বলা চলে 5 আগস্টের পর থেকেই তিনি একটা প্রচারণা চালিয়ে আসছেন ওখানে, যে তিনি সেখানে 8 আসন থেকে নির্বাচন করবেন। আর আমি আমার এর আগে কয়েকটি ভিডিওতে বলেছি যে ঢাকা 8 আসন এটি এমন একটি গুরুত্বপূর্ণ এলাকা, এমন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে এই আসনটি গঠিত। এখানে বাংলাদেশের কালচারাল অ্যাক্টিভিজমটা এই অঞ্চল কেন্দ্রিক গড়ে উঠেছে, যার কারণে কালচারাল অ্যাক্টিভিটি বজায় রাখতে হলে এবং সাংস্কৃতিক অঙ্গনে নিয়ন্ত্রণ রাখতে হলে এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু স্থাপনা রয়েছে এই আসনের ভিতরে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে চারুকলা ইনস্টিটিউট রয়েছে, এখানে নজরুল ইনস্টিটিউট রয়েছে, এখানে শাহবাগের মতো জায়গা রয়েছে, এখানে ঢাকা মেডিকেল, অপরদিকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মতিঝিল, মানে এক কথায় শিল্পকলা একাডেমি, যত রকমের কালচারাল যে জায়গাগুলো, সাংস্কৃতিক যে বলয়গুলো সব কিন্তু এই জায়গায়। শাহবাগ থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুতরাং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিতে হলে এই জায়গাটা তাদের দখলে থাকা অত্যন্ত জরুরি। আমরা ওসমান হাদি 5 আগস্টের পরবর্তী সময় থেকে সাংস্কৃতিকভাবে যে স্ট্যান্ডটা তিনি নিয়েছেন এবং তিনি সাংস্কৃতিকভাবে যে চিন্তা চেতনা লালন করছেন, যে ধরনের সংস্কৃতি, যে ধরনের কালচার বাংলাদেশে থাকা দরকার কিন্তু বাংলাদেশের মুসলমানরা হারিয়ে ফেলেছে তথা বাংলাদেশিরা হারিয়ে ফেলেছে, এটি পুনরুদ্ধারে ওসমান হাদি কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বাংলা মোটরে একটি সাংস্কৃতিক কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চের একটি অফিস সেখানে নিয়েছেন, ওই কেন্দ্রিক একটা বলয় গড়ে উঠেছে। স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশপন্থী, এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা তরুণ ভোটার বা তরুণ নেতৃত্ব, সবাই কিন্তু ওসমান হাদির প্রতি একটা সফট কর্নার তাদের রয়েছে। বিশেষ করে যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, ডানপন্থী, ডান বলয়ের মানুষ, এরা ওসমান হাদির প্রতি একটা অকুণ্ঠ সমর্থন কিন্তু ব্যক্ত করেছে। অপরদিকে জামাত ইসলামের কাছে এই আসনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে মির্জা আব্বাস কিন্তু বিএনপির প্রার্থী, হেভিওয়েট প্রার্থী, কোনো সন্দেহ নেই।
এবং এই আসনে মির্জা আব্বাসের সাথে লড়ে এই আসনটি ছিনিয়ে নেয়া অত্যন্ত দুরূহ। যার কারণে জামাত ইসলাম ভাবছে যে এখানে এমন কাউকে দিতে যার যদি সাংগঠনিক ভিত্তি না থাকে তাহলে এই আসনে সে জয়লাভ করতে পারবে না বা ট্যাকেল দিতে পারবে না। তো আমরা সেক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতে জামাত ইসলামের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে উসমান হাদির জন্য এই আসনটি ছেড়ে দিতে। শুধু জামাত ইসলাম নয়, এবি পার্টি, এনসিপি যারা এখানে প্রার্থী দিয়েছেন, এনসিপি সেখানে ওই সেই রিকশাওয়ালা সুজনকে নমিনেশন দিয়েছে। তো এরকম যারা প্রার্থী দিয়েছেন সবার প্রতি আমার একটা আহ্বান ছিল যে সবাই মিলে উসমান হাদিকে, যেহেতু সে এখানে অনেকদিন ধরে কাজ করছে, তাকে আপনারা সাপোর্ট দিন যেন এই আসনটা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের নিয়ন্ত্রণে আসে। কিন্তু সময় যত ঘনিয়ে আসছে, জামাত ইসলামের বিভিন্ন সূত্র থেকে যাদের সাথে কথা বলে জানতে পারা যাচ্ছে যে উসমান হাদির তো আসলে ওইভাবে সাংগঠনিক মজবুতি নাই বা তার শক্তিশালী কোনো সংগঠন নাই। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন এবং তিনি রিয়েলি একজন ভালো মানুষ, তার মতো লোক খুব দরকার। কিন্তু মির্জা আব্বাসের বিপক্ষে টিকে থাকার মতো যে সাংগঠনিক বলয় দরকার, সাংগঠনিক মজবুতি দরকার, একটি ব্যাকআপ দরকার, এটি তার নাই। যার কারণে জামাত ইসলামের কাছে ওই অনুরোধ জানানোর কারণে বা ভিতরেও অনেক আলোচনার কারণে জামাত ইসলাম উসমান হাদির সাথে যোগাযোগ করেছে এবং তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সাদিক কায়েমকে সেখানে তারা দেবে। যেহেতু এখানে তরুণ ভোটারদের একটা ব্যাপার আছে, এই অঞ্চলে ব্যাপক তরুণ ভোটার রয়েছে এবং এটিও ধারণা করা হচ্ছে যে জামাত ইসলাম এই আসনটা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে বা একটা ভোট ব্যাংক তারা কিন্তু এখানে তৈরি করে ফেলেছে। সুতরাং যেহেতু দীর্ঘদিন ধরে এখানে তাদের একটা চিন্তা ভাবনা আছে এই কেন্দ্রিক, এমত অবস্থায় উসমান হাদির সাথে হয়তো তারা কথা বলেছে। এটি কিন্তু সব ধারণা বা অসমর্থিত সূত্র থেকে প্রাপ্ত। উসমান হাদির সাথে কথা হয়েছে, উসমান হাদিকে এখানে অন্য ভালো জায়গায়, বিকল্প কোনো জায়গায় দেবার জন্য হয়তো অফারও দেয়া হয়েছে। এই ব্যাপারে হয়তো একটা সমঝোতায় আসবে, অবশ্যই একটা সমঝোতায় আসবে। তবে আমরা চাই অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাইয়ের নেতৃত্ব যেন হেরে না যায়। শরীফ উসমান হাদি যেমন জুলাইয়ের অন্যতম একজন স্টেক হোল্ডার, তার হারেও যেমন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির রক্তক্ষরণ হবে। অপরদিকে সাদিক কায়েম, তিনিও জুলাই গণ অভ্যুত্থানের একজন অকুতোভয় সৈনিক। তিনি যে ভূমিকা পালন করেছেন আপনারা সবাই জানেন, তার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। তার প্রতি তরুণদের বিরাট একটা সমর্থন রয়েছে এবং সাদিক কায়েমের পিছনে সাংগঠনিক ব্যাকআপ রয়েছে, তার সাংগঠনিক মজবুতি রয়েছে, তার বিরাট একটা কর্মী বাহিনী রয়েছে। সব মিলিয়েই হয়তো জামাত ইসলাম এবং উসমান হাদি সহ আরো যারা আছে, এনসিপি এবং এবি পার্টি সহ, হয়তো সবাই মিলে তফসিল ঘোষণা হবার পরে তারা বসবেন, বসে সিদ্ধান্ত নেবেন অবশ্যই এই আসনটা যাতে অন্যদিকে চলে না যায় সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। তবে এটি নিশ্চিত যে হয়তো সাদিক কায়েমকে সেখানে মনোনয়ন দিবে এবং জামাত ইসলাম সেখানে সাদিক কায়েমকে নিয়ে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে জামাত ইসলাম তো ওখানে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে দিয়েছে, তার কি হবে? আপনারা জানেন জামাতের ক্যান্ডিডেট গুলো ওরা অন্য দলের মতো নয়, আওয়ামী লীগ বিএনপির মতো নয় যে তাকে বাদ দিলে পরে সে বিদ্রোহ করবে বা মারামারি করবে, এরকম নয়। জামাতের পক্ষ থেকে যদি হেলাল উদ্দিনকে বলা হয় যে আপনি বসে যান, ওখানে সাদিক কায়েমকে দেয়া হবে, সে আলহামদুলিল্লাহ বলে সাদিক কায়েমের পিছনে ঝাঁপিয়ে পড়বে কাজ করার জন্য। এটি হচ্ছে জামাত ইসলামের জাদুময়তা, এটি আপনারা বলতে পারেন। তো দিন শেষে আমরা এটাই চাইবো যে এটিই হোক সমঝোতার মাধ্যমে, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে কোনো একজন থাক। এবার আমরা ওই বিষয়টি আসি যে আসলে সাদিক কায়েমকে যেহেতু জামাত ইসলাম সিলেক্ট করেই ফেলেছে, সেখানে নমিনেশন দেবে, তাহলে কি এখানে সাদিক কায়েম কি ডাকসুর ভিপি হিসেবে থাকতে পারবেন, স্বপদে বহাল থেকে থাকতে পারবেন, নাকি তাকে পদত্যাগ করতে হবে? পদত্যাগ ছাড়া তিনি কি এখানে এসে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, তিনি পারবেন। কারণ ডাকসুর যে ভিপি, এই পদটা কোনো সরকারি লাভজনক পদ নয়, এটি জাস্ট
ছাত্রদের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন এবং সেই পদ, এই পদে থেকে ডাকসুর যে গঠনতন্ত্র, এইখানে ভিপি থেকে কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন কোনো কথা নাই, আইনি কোনো বাধ্যবাধকতা নাই। সুতরাং সাদিক কায়েমকে ওই ভিপি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে না। পদত্যাগ ছাড়াই তিনি এখান থেকে নির্বাচন করতে পারবেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এবং তিনি যদি এই নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলেও তাকে ওই ভিপি পদ থেকে পদত্যাগ করা লাগবে না। তার যে 1 বছর মেয়াদ, তিনি এমপি হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন এবং ভিপি হিসেবেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন। আমরা অপেক্ষায় থাকি, দেখি রাজনৈতিক দলগুলো ঢাকা ৮ আসনবাসীর জন্য কি সুসংবাদ বয়ে নিয়ে আসছে এবং সেই সুসংবাদটি ঢাকা ৮ আসনবাসী কিভাবে গ্রহণ করে সেটি দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।